বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। বাংলাদেশের পতাকা নিয়ে পুলিশের সঙ্গে তাদের টানাহেচড়া করতে দেখা যায়। কলকাতায় চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে এবং দুঃখের কথা যে এই চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশ থাকছে না। আজকে বিকেলবেলা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা আছে। ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মকভাবে এই কাজগুলো করছে। এটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করতে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। প্রিয় দর্শক, আজ ৪ঠা ডিসেম্বর ২০২৪ বুধবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ এবং ১ জামিদুস সানি ১৪৪৬ খ্রিস্টাব্দ। আজ আমরা আমাদের আইনিউজ বিডির পক্ষ থেকে এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি। প্রতিটি অনুষ্ঠানেই আমরা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পর্যালোচনামূলক একটি তথ্য উপাত্ত উপস্থাপন করতে চাই। আর এই অনুষ্ঠানটিকে আমরা সাজিয়েছি সংবাদ বিচিত্রা এই শিরোনামে। নানান ধরনের সংবাদের ভেতরের কথা উঠে আসবে এই আলোচনার মধ্য দিয়ে। শুরুতেই আমরা একটু আলোকপাত করতে চাই যে মানবজমিন একটি সংবাদ করেছে। সেটি হচ্ছে যে সকলের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। এই সংবাদটা যদি আমরা একটু ডিটেলসে বলতে চাই, যে বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র একথা জানান। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কথিত নিষ্ক্রিয়তার অভিযোগের বিষয়টি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে, ভয়েস অব আমেরিকার বাংলার করা এ প্রশ্নের জবাবে স্টেট ডিপার্টমেন্ট থেকে পাঠানো এক ইমেইলে এ কথা জানানো হয়। মুখপাত্র জানান, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা ও তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আজকে বিকেলবেলা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা আছে। জাতীয় ঐক্য গঠনে দেশের সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের নিয়ে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন তিনি। এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার বৈঠক করবেন ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হয়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস দেখতে পাচ্ছেন, যেটি নানা মহলে আলোচিত হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মকভাবে এই কাজগুলো করছে। এটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করতে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিতে হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখতে হবে এবং আমাদের জাতীয় ঐক্য এখানে খুব জরুরি একটা বিষয় বলে তিনি মন্তব্য করেছেন। দৈনিক ইত্তেফাক যে সংবাদটি করেছে সেটি হচ্ছে যে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক করার পাশাপাশি ভারতের উচিত হবে বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা, যেটি বলেছেন মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে ভারতের উচিত বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এবং দায়িত্বহীনভাবে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া। ভারত ও বাংলাদেশের সাথে সম্পর্ক বিষয়ে শিরোনামে ইংরেজিতে লেখা এই পোস্টে তিনি জানান, ভারতের উচিত পোস্ট ৭৫ প্লেবুক পাল্টে বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা। এটা ৭৫ পরবর্তী পরিস্থিতি নয়। তিনি আরও জানান, ভারতের উচিত ব্যর্থহীনভাবে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া। এটি দিয়েই শুরু করতে হবে। জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে বলে তিনি মন্তব্য করেন। মানবজমিনে একটি সংবাদ স্থান পেয়েছে, সেটি হচ্ছে যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং এটি নিয়ে দেশে বিদেশে এবং ঢাকাতে উত্তাল ছিল ছাত্রদের আন্দোলনের এবং স্লোগানে
মুখরিত হয়েছে ঢাকা শহর। আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা হয়েছে। সোমবার কয়েকশো হিন্দু নাগরিক সেখানে হামলা চালান। বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন। বাংলাদেশের পতাকা নিয়ে পুলিশের সঙ্গে তাদের টানাহেচড়া করতে দেখা যায়। এই ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছে। গণমাধ্যমে প্রকাশিত অধিকাংশ সংবাদই জনগণের জন্য কিছুটা উদ্বিগ্নের, টেনশনের হলেও কিছু সংবাদ আছে যেগুলো আমাদের বাংলাদেশের মানুষের জন্য বেশ স্বস্তিকর। তেমনি একটি সংবাদ হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ। হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে শুরু করেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচাতে তাই দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। অ্যান্টিগাতে না পারলেও জামাইকা টেস্টে তাইজুল ইসলামের ঘুমিতে ক্যারিবিয়ানদের 110 রানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের সাদা পোশাকের ক্রিকেটে জয় পেল টাইগাররা। এই জয়ে 1-1 সমতা সিরিজ শেষ করল বাংলাদেশ। দর্শক, অনেক সংবাদের মাঝে বিনোদন সংবাদে একটি সংবাদ পুরো বাঙালি জাতিকে আহত করেছে। সেরকম একটি সংবাদ হচ্ছে যে 4 ডিসেম্বর থেকে কলকাতায় চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে এবং দুঃখের কথা যে এই চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশ থাকছে না। কেন থাকছে না এই বিষয়টি যদি একটু বিশ্লেষণ করি, যে শুক্রবার বিকেলে কলকাতার রবীন্দ্র সদন মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় 4 ডিসেম্বর কলকাতায় শুরু হচ্ছে 30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব উদ্বোধন হবে দক্ষিণ কলকাতার ধনধান্য মিলনায়তনে। উদ্বোধনী ছবি হলো প্রখ্যাত পরিচালক তপন সিনহার গল্প হলেও সত্যি। ছবিতে অভিনয় করেছেন ভানু বন্দ্যোপাধ্যায়, রবি ঘোষ, যোগেশ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, এবছর এই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য দেশ বিদেশের 2469টি আবেদন আসে। মধ্য থেকে 175টি ছবি ও 30টি স্বল্পদৈর্ঘ্য ছবি প্রদর্শনের জন্য বাছাই করা হয়। উৎসবে আসতে পারেন বলিউড তারকা শাবানা আজমি, জাভেদ আখতার এবং জয়া বচ্চন প্রমুখ। কলকাতার এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 1995 সাল থেকে চলে আসছে। এবার এই উৎসব 30 বছরে পা দিচ্ছে। এবারের উৎসবে যোগ দিচ্ছে না বাংলাদেশের কোনো চলচ্চিত্র। গতবার যোগ দিয়েছিল মোহাম্মদ কাইয়ুম নির্মিত পোড়াপক্ষীর শূন্যে ওড়া, ফখরুল আবেদিন খানের মুক্তিযুদ্ধের ছবি জেকে 1971 এবং মেজবাহুর রহমান সুমনের হাওয়া। দর্শক, সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সংবাদ বিচিত্রায় আজ এখানেই শেষ হলো। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।